আর স্টিল নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির অনিক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আবদুল্লাহ আল মামুন। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। ডক্টর আবদুল্লাহ আল মামুন, ডিবিসিতে আসতে কতটা ভোগান্তি পোহাতে হলো আপনাকে আজ? আমার মনে হয় যে ধন্যবাদ অনেক। একটা হাইলাইট বলি, টকশো তো অনেক করেছি জীবনে, কিন্তু এত কষ্ট করে কোনো টকশোতে আসতে হয়নি। প্রথমে বিশ্ববিদ্যালয় থেকে আমার নিজের গাড়ি, এরপরে ছাত্রের মোটরসাইকেলে হাতির ঝিল, ওখান থেকে পুলিশ প্লাজার পাশ থেকে আপনাদের একটা মোটরসাইকেল আমাকে উদ্ধার করেছে এবং মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট সময় দিয়ে এখানে পৌঁছেছি। আসলে যে জন্য ঘটনাটা, আমার ধারণা যে জিনিসটা আপনি উল্লেখ করতে চাচ্ছেন সেটা হচ্ছে যে এই যে ভোগান্তি মানুষের, এবং আজকে বোধহয় তিতুমির কলেজ আপনাদের সামনে, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত পরশুদিন পর্যন্ত একটা অধিভুক্ত কলেজ ছিল এবং নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে এটার জন্য একটা নতুন এন্টিটি হবে, এবং বাকি আরও 6টি কলেজ আছে, কিন্তু তিতুমির কলেজ গত কিছুদিন থেকে আন্দোলনটা করে এসেছে যে তাদের আলাদা বিশ্ববিদ্যালয় করতে হবে তিতুমির কলেজের জন্য। এটার কতটুকু যৌক্তিক অযৌক্তিক সেটি আলোচনার বিষয় না, কিন্তু এই সময়টা বোধহয় আমি একটু সমাজবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে কয়েকটা জিনিস একটু উল্লেখ করতে চাই যে কোন দিকে আসলে আমরা যাচ্ছি। আপনার নিউজটা দেখছিলাম, আমি একজন বলছিল যে এটা কোন দেশ, 2-3 জন মিলে একটা জায়গায় বসে পড়লো, সবার ভোগান্তি হচ্ছে, কেমন দেশ চালাচ্ছে। আসলে প্রশ্নটা ওখানে যে কেমন চলছে দেশ। আমার মনে হয় যে যদি একটু থিওরিটিক্যালি দেখি, যেটা হয়েছে যে আমরা বিপ্লব পরবর্তী যে সময়টা গত 5.5 মাস বোধহয়, বা 5 মাস 14 দিন এরকম, সেটার পর থেকে কি দেখছি যে কোনো ঘটনায় অনেক দাবি দেওয়া তো সামনে এসছে একটা, আবার দেখছি যে শক্তি প্রয়োগ করলে একটা ফলাফল অর্জন করা সম্ভব। এই ধরনের ধারাবাহিকভাবে একটা ঘটনা চলছে। সাইকোলজিক্যালি যে জিনিসটা হয় এই ধরুন বিপ্লব পরবর্তী সময়ে, যে কেন্দ্র থেকে যে বৃত্তের দৈর্ঘ্য আমরা বলি অ্যাচিভমেন্টের, অর্থাৎ সবাই মিলে একটা বিপ্লব সফল হয়েছে, এরপরে মনে করা হচ্ছে যে এক শক্তি প্রয়োগ করলে 5 তারিখের মতো আরেকটা রোড ক্রস করা সম্ভব। একটা উদাহরণ দিই আপনাকে, ধরেন আপনি 100 কিলোমিটার দৌড়ে চ্যাম্পিয়ন হলেন, কিন্তু ওই শক্তিতে বলিয়ান হয়ে আপনাকে বুঝতে হবে যে আপনি 5 তলা থেকে লাফ দিয়ে সুপারম্যান বা স্পাইডারম্যান হতে পারবেন, সেই জিনিসটা কিন্তু ঘটছে। আরেকটি জিনিস দুঃখজনক, সেটা হচ্ছে যে আমরা বলি সোশ্যালজিতে একটা জ্ঞানভিত্তিক সমাজের যে বিনির্মাণ এবং জ্ঞানভিত্তিক সমাজের বা শিক্ষিত সমাজের যে ভাষার বহিঃপ্রকাশ, সেটা কিন্তু ভিন্ন হয়। যেমন ইউএস ইলেকশনে যদি উদাহরণ ধরেন, অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো ইন্টারন্যাশনালি যেভাবে ক্যাম্পেইন করে, সোশ্যাল মিডিয়ার যুগে তো এখন মিছিল আসলে নেই বললেই চলে কোনো ক্যাম্পেইনে, কিন্তু আমরা এখনও ওই জায়গাটাতে পৌঁছতে পারিনি, জ্ঞানভিত্তিক সমাজের জায়গায় আমরা পৌঁছতে পারিনি, যে কারণে শক্তির প্রদর্শনটাই আমরা মনে করি যে অধিকার বা দাবি আদায়ের একটা বড় ঘটনা, এবং যেটি ঘটছে আপনার এই তিতুমির কলেজের আন্দোলনের ক্ষেত্রে। আসি আন্দোলনটা যৌক্তিকতায়। 7টি কলেজ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে, অলরেডি বলা হয়েছে এটা ডিফারেন্ট এন্টিটি তৈরি করা হবে। এখন এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, এটা সরকারও নীতিগতভাবে এখন একমত। গতকালকে আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের প্রশাসন জানিয়ে দিয়েছে যে নতুন করে তারা ভর্তি পরীক্ষা আর নিতে চায় না, এখন বাকিটা সরকারের যদি অনুরোধ বিশ্ববিদ্যালয়কে করে তখন হয়তো বা এবছরের ভর্তি পরীক্ষাটা নেবে। প্রশ্ন হচ্ছে যে এখন যদি তিতুমির বিশ্ববিদ্যালয় হয়ে যায়, তাহলে ঢাকা কলেজ তো প্রথম কলেজ, ব্রিটিশ আমলের প্রথম কলেজ, তাদের ইতিহাস ঐতিহ্য সেটি গুরুত্বপূর্ণ। আবার ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজের স্বাধীনতা যুদ্ধে যে ভূমিকা, আমি অন্য কোনো কলেজকে খাটো করছি না, এবং ছাত্রীদের কলেজ হিসেবে, তাহলে তো ওটা একটা কলেজ হয়ে যাবে। রিসোর্স কি হবে এই সিচুয়েশনে, এই অন্যান্য কলেজগুলোর দাবি দেওয়া কি হবে, সেই ঘটনাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তৃতীয় আরেকটি দিক হচ্ছে যে সরকার কীভাবে এটাকে এখন হ্যান্ডেল করতে পারে, যেটা আমি শুরুতে বললাম। এখন যদি থিওরিটিক্যালি একটু আমি বলেছি, বাস্তবতাটা বললাম 7 কলেজের, এখন সরকার কীভাবে এটাকে হ্যান্ডেল করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেদিকে গেছে, বা সরকার যেভাবে জানান দিতে পেরেছে সরকারের অবস্থান, সেটি আসলে এক ধরনের আশার সঞ্চার করে এ ধরনের আন্দোলনকারীদের। এখন সরকারকে দেখাতে হবে যে কোনো সময় তারা এটাকে স্ট্র্যাটেজিক্যালি ডিল করে নাকি পলিটিক্যালি ডিল করে। এই গভর্নমেন্টের জন্য অপশনটা খুব লিমিটেড, কারণ পলিটিক্যাল যে এনগেজমেন্ট সোসাইটিতে থাকে, অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোর তাদের ইউনিট থাকে, ছাত্র সংগঠন থাকে, সেটা এই গভর্নমেন্টের ক্ষেত্রে নেই। আবার এক ধরনের আছেও যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গভর্নমেন্টের এক ধরনের এলাই, কিন্তু তারা আবার এখানে যোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় আন্দোলনে, যতদূর পর্যন্ত আমি জানি। পরীক্ষাটা কঠিন, বাট দেখতে হবে সরকার কীভাবে এটা সমাধান করে। তবে আমি মনে করি ব্যক্তিগত হবে, এটা একদম আমার ব্যক্তিগত মতামত, যে এটি বিশ্ববিদ্যালয় ঘোষণার আগে অনেকবার গভর্নমেন্টকে ভাবতে হবে। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ এখানে আছে বলে আমার মনে হয় না। আবদুল্লাহ মামুন, আরেকটু ছোট করে শুনি,
5ই অগস্টের পরে আমরা গত 5.5 মাসে দেখেছি এত দাবি, বিভিন্ন সময় বিভিন্ন ইউনিট, বিভিন্ন সংস্থা এত দাবি নিয়ে মাঠে নেমেছেন। এটা কেন? এটা যে কোনো বিপ্লব তো পরবর্তী একটা সিচুয়েশন থাকে, বাট এরকম বড় গণ অভ্যুত্থানে এটা হওয়া স্বাভাবিক। তিনটে উদাহরণ আপনাকে আমি দিই। একটি হচ্ছে যে খুব নিকট অতীতে ইন্দোনেশিয়াতে যে স্টুডেন্ট রেভলিউশন হয়েছিল বা সুয়ার্তোর পতনের পরে নতুন করে ঢেলে সাজানো অনেক ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মের মধ্যে দিয়ে গেছে, মানুষের অনেক ধরনের এক্সপেকটেশন ছিল। ফিলিপিন্সে একই ঘটনা ঘটেছে ওই তাদের গণ অভ্যুত্থান পরবর্তী 80s সিচুয়েশনগুলোতে। এর আগে ইস্টার্ন ইউরোপিয়ান নেশনগুলোতে যখন ইন্টারনাল রেভলিউশন হয়েছে তখনও কিন্তু এ ধরনের দাবি দাবা সামনে এসে সিগনিফিকেন্স যেটা ওখানে ছিল আমাদের থেকে যে ডিফারেন্সটা, ওগুলো এক ধরনের সাংগঠনিক বা পলিটিক্যাল স্ট্রাকচারের মধ্যে হয়েছিল। কিন্তু আমাদের এখানে হচ্ছে ছোট ছোট গোষ্ঠী, ছোট ছোট গ্রুপ, এবং এটার মেইন কারণটা দীর্ঘ সময় ধরে একটা শক্তি প্রয়োগের মাধ্যমে, একটা রাষ্ট্রীয় নির্যাতনের মাধ্যমে, একটা প্রশাসনকে ব্যবহার করার মাধ্যমে। কিন্তু সব দাবিতে অন্যায্য তা না, কিন্তু হয়তো দাবি আদায়ের যে প্রক্রিয়া এবং যে সময়, সেটি মনে হচ্ছে যে অনেক একটা যেন বাষ্পীভূত অবস্থা তৈরি করছে, অনেক ধরনের বাবল তৈরি হচ্ছে। আমার যেটা ব্যক্তিগত অনুরোধ থাকবে, যাদের দাবি দেওয়া আছে, অনেকের ন্যায্য দাবি দেওয়া কিন্তু আছে, কিন্তু এই যে সরকারটি গঠিত হয়েছে এখন যা আমরা দাবি দেওয়া জানাচ্ছি, এটা কিন্তু আমাদের সবার ম্যান্ডেট নিয়ে একটা সরকার। আমি ইলেকশনের দিকে যাচ্ছি না, বাট সবার একটা সমর্থিত একটা সরকার। সেই সরকারকে আসলে সময় দিতে হবে। কেন জানি আমরা ব্যক্তিগত ইন্টারেস্টের জায়গা থেকে বরাবর যেমন জাতি হিসেবে হারিয়ে গেছি, জাতীয় ইন্টারেস্ট বা ব্রডার ইন্টারেস্ট না দেখে। রাজনৈতিক দলগুলো কি এখন সেই সময়টা দিতে চাচ্ছে আব্দুল্লাহ মামুন? না, অবশ্যই রাজনৈতিক দলের আন্দোলনের সাথে এটা একটা কিন্তু যোগসূত্র আছে, যে এই ধরনের ঘটনা যত ঘটতে থাকবে আমার মনে হয় যে সরকারের জন্য সেটি নাজুক পরিস্থিতি তৈরি করবে, এবং তখন আবার ওই দাবিগুলো আরো সামনে আসবে। জাহিদ চৌধুরী, গণতান্ত্রিক দেশে আন্দোলনই জনগণের দাবি আদায়ের হাতিয়ার, কিন্তু সময়ের সাথে সাথে এই আন্দোলনের পরিবর্তন এসেছে। আন্দোলন মানেই সড়ক অবরোধ, জনদুর্ভোগ। আন্দোলনের এমন পরিভাষা আদৌ কতটা সুফল বয়ে আনে? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, ডক্টর মামুন এটা বিস্তারিত বলেছেন। এর বাইরে আমি দুটো জিনিস অ্যাড করতে চাই। একটা হলো এই তিতুমির কলেজের কিংবা 7 কলেজের যে আন্দোলন, এই 7 কলেজের আন্দোলনের সাথে এই ঘটনার সাথে ছাত্ররা জড়িত। সো অন্য যে আন্দোলনগুলো গত 6 মাসে হয়েছে, এটার সাথে এটার একটু ব্যতিক্রম যে এটার সাথে ছাত্ররা সত্যিকারভাবেই জড়িত। যারা সরকার, শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এই বড় স্টেক হোল্ডার হলো এখানে ছাত্ররা, তারা কিন্তু এই আন্দোলনের সাথে ইনভলভ ভেরি মাচ। এবং এটার মধ্যে আমরা সংঘর্ষের ঘটনাটা যে মাত্র 2 দিন আগে রাত্রেবেলা যে বড় ধরনের সংঘর্ষই বলা যায় দেখেছি আমরা, দীর্ঘ সময় ধরে দাওয়া পাল্টা দেওয়া এগুলো হয়েছে। তো এখানে ছাত্ররা ইনভলভ। তো এখন আমি যদি বলি যে এই সরকার পরিবর্তনের যে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা, দেশের মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষাটা ছিল যে সব কিছু একটা নিয়মতান্ত্রিক উপায়ে হবে। আমি হাসিনার সরকার 15 বছরের স্বৈর শাসনের মাধ্যমে, ফেসিবাদী শাসনের মাধ্যমে মানুষকে তাদের অ্যাক্টিভিটিসগুলো ঠিকমতো করতে দেয়নি। পাশাপাশি সমস্ত সাংগঠনিক যতগুলা সাংবিধানিক প্রতিষ্ঠান আছে এগুলোকে ধ্বংস করেছে, এবং সরকারি পুলিশ প্রশাসন বলেন সব জায়গায় দলীয়করণ করে এগুলোকে নর্মাল ফাংশন করতে দেয়নি। এবং দাবি দাওয়াগুলো কিন্তু এই কারণে অনেক বেশি পুঞ্জীভূত হয়েছে দীর্ঘদিন ধরে। তো এখন হাসিনার এই 15.5 বছরের 16 বছরের শাসনামলের যে পুঞ্জীভূত দাবি, এইটাকে এখন হুট করে এসে, যেটা ডক্টর মামুন বলেছেন যথার্থই, যে এখন এসে সবাই মনে করছে যে দিস ইজ দ্য রাইট টাইম। এবং বিপ্লবের পরে এরকম ঘটনা ঘটে, কিন্তু আমাদের এখানে যেভাবে যে প্রক্রিয়ায় হচ্ছে এইটা গ্রহণযোগ্য নয়। এখন মানুষের মনে আকাঙ্ক্ষা ছিল যে আপনার একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা এখন রাজনীতিও চলবে, প্রশাসন চলবে, বিচার বিভাগ চলবে, আইনশৃঙ্খলা বাহিনীও অ্যাক্ট করবে। এইটা কিন্তু এই ছাত্র জনতার জুলাইয়ের গণ অভ্যুত্থানের অন্যতম একটা আকাঙ্ক্ষা বলে আমি মনে করি, যে মানুষের মধ্যে আকাঙ্ক্ষা ছিল যে স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে। এখন আপনি যদি আবার ওই মানুষকে জিম্মি করে রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দুর্ভোগের সৃষ্টি করে, ঢাকা শহরকে অচল করে দিয়ে, কিংবা সচিবালয়ে ঘেরাও করে অচল করে দিয়ে দাবি দাওয়াগুলো আপনি আদায়ের চেষ্টা করেন, তাইলে এক সময় এসে লোকজন এইটা বলার হয়তো চেষ্টা করবে। তাইলে মানে পার্থক্যটা হলো কোথায়? আপনাকে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। একটু ইন্টারাপ্ট করি, আপনার কথা একটু ইন্টারাপ্ট করি।
আপনি যেটা বলছেন, ছাত্ররাই তো এই 5ই আগস্ট শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামতে বাধ্য করেন এবং উনি পালিয়ে যান যদি ধরি। তো এই ছাত্ররাই কিন্তু আজকে তিতুমির বলেন বিভিন্ন সময় যে 7 কলেজ নিয়ে যে ধাওয়া পাল্টা ধাওয়া দেখলাম, সেটাই আমি বলছি যে আমি একটু শেষ করি। তারা কেন এই জিনিসটা বুঝতে পারছেন না যে তাদের আন্দোলনের ফসলেই শেখ হাসিনাকে গত 15 বছরের স্বৈর শাসনের সমাপ্তি ঘটলো? একটু কি সময় দেওয়া উচিত না? অবশ্যই সময় দেওয়া উচিত ছিল। যেটা এখানে কি ডক্টর ধরেন মামুন বলছেন, এটা তারা কি মনে শুধুই করছে যে ছাত্র এই আন্দোলন? সরকারের কাছ থেকেই মানে আপনি সুযোগটা নেই, এটা কি শুধুই কি ছাত্র আন্দোলন মনে করছেন না, অন্য কোনো কিছুর আসলে এখানে আমার একটা অবজারভেশন পারে বলে মনে হয়? আমার একটা অবজারভেশন হলো যে এর আগে যে ঘটনাগুলো ঘটেছে, অনেকগুলো ঘটনা ঘটেছে। আপনি নাম ধরলে সেই বিচারকদের, অ্যাপিলেট ডিভিশনের বিচারকদের বিদ্রোহ করার মানে একটা ষড়যন্ত্রের প্রক্রিয়ার অংশ হিসেবে তাদেরকে সরিয়ে দেওয়া হলো পুরা। এইভাবে আমরা দেখলাম আনসার বিদ্রোহ, তারপরে দেখলাম সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা। হ্যাঁ, এইভাবে যদি একে একে বলি অনেকগুলো ঘটনা পর ঘটনা হয়েছে এবং গত 5 মাস ধরে কম বেশি হচ্ছে। তো ওইগুলোর পিছনে যেভাবে, কিংবা সর্বশেষ যদি আমি এর আগে আশুলিয়া গার্মেন্টসের ঘটনাটা বলি, যে বেক্সিমকো কোম্পানির গার্মেন্টসের শ্রমিকদের নামে যে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটলো, তো এইটার তুলনায় বেক্সিমকো প্রায় 40,000 শ্রমিক কিন্তু এখন বেতন পাচ্ছে না। তাদেরকে বলা হয়েছে, গভর্নমেন্ট গতকালকে একটা স্টেপ নিয়েছে যে বেক্সিমকোর শেয়ার বিক্রি করে দিয়ে তাদের বেতন ভাতা দেওয়া হবে, এবং এর আগেও 3 মাসের বেতন সরকারই দিয়েছে। ওই গ্রুপের বেক্সিমকো গ্রুপের কর্মচারীদের বেতন কিন্তু সরকারের তরফ থেকে সরকারি ব্যবস্থাপনায় দেওয়া হয়েছে। তো আমি যেটা বলতেছিলাম যে আমি শুধুমাত্র এটার পেছনে ষড়যন্ত্রের তত্ত্ব খুঁজে আমি কিন্তু পার পাবো না, এবং আমি ব্যক্তিগতভাবে একজন সাংবাদিক হিসেবে, সংবাদকর্মী হিসেবে মনে করি শুধুমাত্র ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে আপনি কিন্তু সব জায়গায় পার পাবেন না। এবং এই আন্দোলনের, এই ছাত্রদের যে এখন যে 7 কলেজ ভিত্তিক যে আন্দোলন হচ্ছে, সুযোগ সন্ধানীরা তো সুযোগ নেবেই। এখন আপনি এই সুযোগটা দেবেন কিনা এটা আপনারও একটা দায়িত্ব আছে। ওই যে সরকারে তাকে কিন্তু দায়িত্ব, রেসপন্সিবিলিটি নিতে হবে। আমি শুধু ষড়যন্ত্র ঠেকানোটাও আপনার দায়িত্ব। ছাত্ররাও যদি এখানে, ছাত্র সমন্বয়ক যারা আছেন তারা চেষ্টা করেছেন, আমরা দেখেছি এর আগে হাসনাত আবদুল্লাহকে ওই দিন মারামারির মাঝখানে পড়ে যেতে গিয়ে আন্দোলন সংঘর্ষ থামানোর চেষ্টা করেছেন। তো এইটা ঠেকানোও কিন্তু দায়িত্ব। ষড়যন্ত্রকারীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইভেন্ট যখন ঘটবে তখন তারা চেষ্টা করবে যে আপনাকে এটাকে অন্যদিকে ডাইভার্ট করার, এটাই স্বাভাবিক চরিত্রই এর। তো এটা ঠেকানোও কিন্তু আপনার দায়িত্ব। কিন্তু এইখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে ষড়যন্ত্রের চেয়েও বেশি হলো ছাত্ররা মনে করছেন, বিশেষ করে ওই সমস্ত প্রতিষ্ঠানের, যে এখনই আমার রাইট টাইম, এখনই হয়তো একটু চাপ দিলে সহজে আমি আমার দাবিটা আদায় করতে পারবো। কিন্তু এই দাবিটা কতটুকু যৌক্তিক, এবং ডক্টর মামুন যেভাবে বললেন যে এখানে যদি আপনার এখন 7টা কলেজকেই 7টা ইউনিভার্সিটি করতে হয়, আদৌ এটা বাস্তবভিত্তিক হবে কিনা। আমি তো আরেকটা প্রশ্ন আমার মনে খুব জাগছে যে ইউনিভার্সিটিতে তো আন্ডারগ্রেড নাই, এই মানে 11 ক্লাস 12 ক্লাস নেই, তো এই সমস্ত কলেজে তো 11-12 ক্লাসও রয়েছে। তাইলে তারা কি করবে? ওই সমস্ত ছাত্ররা কোথায় যাবে? তাদেরকে কি করা হবে? অনেক ইস্যু এরকম আসবে। তো এটা তো হুট করে করা যাবে না। সরকারেরও উচিত যে ঠিক আছে, এটা দীর্ঘদিন ধরে তারা এই দাবিটা কিন্তু অনেক দিন থেকেই করে আসছে, নানা ধরনের দাবি নিয়ে 7 কলেজ কিন্তু মুভমেন্ট করছে। তো এটাকে আসলেই বাস্তবসম্মত একটা সিদ্ধান্তে আসতে হবে। এখন সরকারও যদি চাপে পড়ে বলে দেয় যে আমি মেনে নিলাম, হলো, কিন্তু এটা কতটা বাস্তবভিত্তিক? আমরা ওই দিন দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের পর আমাদের শিক্ষা উপদেষ্টা বলেছেন যে আমি কিছুই জানি না, আমাকে কিছু বলা হয়নি, এরকম কথাবার্তাও কিন্তু আমরা দেখেছি, মিডিয়াতে আসছে। তো এটাকে মূল বিষয় হলো আপনাকে একটা বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে, এবং ছাত্রদেরকেও ধৈর্য ধরে, কিংবা যারা আছেন তাদেরকে ধৈর্য ধরে এটা সময় দিতে হবে যে আসলে সুচিন্তিত একটা সিদ্ধান্ত যাতে নেওয়া যায় এবং বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নেওয়া যায়। কিন্তু কথায় কথায় জিম্মি করে দেওয়া শুধু ছাত্রদের আন্দোলন নয়, আজকে কালকে কিংবা গত 7 দিনে 15 দিনে 5 মাসে 6 মাসে দেখা গেছে 5.5 মাসে প্রতিদিনই নিত্য নৈমিত্তিক এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। আমাদের একটা বিরতি সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আমরা আবার শুনবো। প্রিয় দর্শক, RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ স্টুডিওতে আছেন দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছে একটু যাই। এটা আমার পার্সোনাল, সন্ধ্যার পর হলেই কেমন যেন একটা আতঙ্কিত অবস্থায় রাজধানীতে, যে যার মতো নেমে যাচ্ছে। আমরা কখনো দেখি রেলের
আন্দোলন, সন্ধ্যা না, কখনো- সারাদিনই, হ্যাঁ, সারাদিন। দিনটা মানে সন্ধ্যা হলে আতঙ্কটা একটু বেশি। কখনো দেখছি ছাত্ররা, কখনো দেখছি ব্যবসায়ীরা। আমার আমার প্রশ্ন হচ্ছে, এই যে ডিল করার ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের ল্যাক অফ ম্যাচিউরিটি কি কারণ? না, মানে যখন আমরা রাষ্ট্রকে যখন আপনি একটা স্ট্রাকচারের মধ্যে আনবেন, পার্টিকুলারলি সরকারকে বলে, আমি শব্দটা রাষ্ট্র না বলে, এটাতে তিনটা জিনিস গভর্নমেন্টের গুড ফাংশনিংয়ে রোল প্লে করে। একটা হচ্ছে যে গভর্নমেন্ট মেশিনারিজ ইট সেলফ, এক্সিকিউটিভ পাওয়ার্স, শাসন ব্যবস্থা যেটাকে আমরা বলি, পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, তারা অ্যাক্ট করে। এর পাশাপাশি পলিটিক্যাল পার্টির যে উইং, বিভিন্ন ওয়ার্ডে, গ্রামে, জেলা, উপজেলা, থানায়, তারা এক ধরনের অ্যাক্ট করে স্ট্যাবিলিটি রাখার জন্য, একটা রোল প্লে করে। যদিও অনেক ধরনের এলিগেশন থাকে, টেন্ডার্স, চাঁদাবাজি, দিস ইজ ডিফারেন্ট পার্সপেক্টিভ, বাট গভর্নমেন্টকে তারা সাপ্লিমেন্ট করে, কমপ্লিমেন্ট করে তাদের অ্যাক্টিভিটির মাধ্যমে। থার্ড আর একটা ফোর্স, যেটাকে বলে যে সোশ্যাল ইনস্টিটিউশনস বা বিভিন্ন সংগঠন, বিভিন্ন ক্লাব, মসজিদ কমিটি, বিভিন্ন পূজা কমিটি, এলাকার ছোটো ছোটো ক্লাব বা এক ধরনের চ্যারিটি, এই ধরনের অর্গানাইজেশনগুলো ফাংশন করে এই ধরনের সিচুয়েশনে, বা স্টেটকে এক ধরনের ঠিক রাখে। আর নতুন একটা অনুষঙ্গ আমি যোগ করি, যেটা একদম একদম সোশিও পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসাবে, যে আরেকটা জিনিস হয় যে শিক্ষা প্রতিষ্ঠান বা ইমাম, তারাও একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রাইমারি স্কুলের প্রধান, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক, উপাচার্য, এটা একটা নতুন কম্পোনেন্ট যোগ করলাম, কারণ এটা আমাদের ছাত্রদের নেতৃত্বে অবশ্যই সবার অংশগ্রহণে একটা আন্দোলন ছিল। এখন এই চারটা যে আমি কম্পোনেন্ট উল্লেখ করলাম, দেখেন ফর্মাল ফোর্সগুলো মোটেও ঠিকভাবে কাজ করছে না। পুলিশ বা অন্যান্য যে র্যাব, সরকারের গোয়েন্দা সংস্থাগুলো, সেটা কাজ করছে না। এবং বড় একটি প্রশ্ন যে পুলিশে কিন্তু আমরা রিফর্ম করতে পারিনি। গোয়েন্দা 5 মাস, সংস্থা 5.5 মাস কেন এখনো পারলাম না? 5.5 মাস অবশ্যই খুব সেটা কম সময়। সরকারকে উচিত ছিল এই জায়গাগুলোতে পারফর্ম করা। এবং আমি ব্যক্তিগতভাবে, আপনার টকশোতে অনেকবার বলেছি, সব জায়গায় আমরা বলছি যে ব্যক্তিগতভাবে তাদের সাফল্য নিয়ে কোনো কারো প্রশ্ন নেই, কিন্তু অ্যাজ এ গ্রুপ বোধহয় কেমন যেন একসাথে হতে পারছে না। রাজনৈতিক প্রজ্ঞার অভাব, অনেক ধরনের অ্যাসাইনমেন্ট, ডেমোগ্রাফিক এজের একটা পার্থক্য আছে, রিলেটিভলি ইয়াং যারা শোনা যাচ্ছে তারা ভালো করছে, তো এটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে পলিটিক্যাল ফোর্সটা তাদের সঙ্গে না থাকার কারণে, স্ট্রাকচারে না থাকার কারণে তার জন্য আরও এটা ডাবল চ্যালেঞ্জ হয়ে গেছে। তৃতীয় যে জিনিসটি যোগ হয়েছে যে এই যে সোশ্যাল অর্গানাইজেশনগুলো, তারা মোস্টলি ফ্যাসিস্ট যাদেরকে আমরা বলছি, বা তারা রিপ্রেজেন্ট করতো বিভিন্ন ক্লাব, স্পোর্টস ক্লাব, শিশু কিশোর সংগঠন, বা এই যেটা আমি বললাম যে পাড়ার সংগঠন, বিভিন্ন ধরনের অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এগুলো তারা লিড করতো। ওই স্ট্রাকচারটা ভেঙে গেছে, তারা কিন্তু একটা রোল প্লে করে সমাজে। চতুর্থ যেটা বললাম, যে বিভিন্ন প্রতিষ্ঠানের যারা শিক্ষকতা এখন করছে, তারা এত বেশি দলীয়করণের দিকে গিয়েছিল নিজস্ব বেনিফিটের জন্য, এবং আন্দোলনেরও অনেক ক্ষেত্রে শিক্ষকরা আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, যে কারণে কিন্তু ওই ইনস্টিটিউশনাল কন্ট্রোলটা একেবারে মাদ্রাসা থেকে শুরু করে, প্রাইমারি স্কুল থেকে শুরু করে, কলেজ থেকে, আপনাদের তিতুমির কলেজও একটা উদাহরণ, যে ওই স্ট্রাকচারগুলো না থাকার কারণে সব ভেঙে গেছে। পঞ্চম একটা জিনিস যোগ করি, সেটা লোকাল গভর্নমেন্টকে আমরা ভেঙে দিয়েছি। তাহলে লোকাল গভর্নমেন্টও কিন্তু একটা ভালো রোল প্লে করে, সেটা পৌরসভা, ইউনিয়ন, একজন মেম্বার, একজন চেয়ারম্যান। তার মানে কি, আপনার লোকাল গভর্নমেন্ট, ফর্মাল ইনফর্মাল ইনস্টিটিউশন বলতে আসলে সব কিছু এলোমেলো। আপনি তার উপরে একটা বেসিক্যালি আর্মি ব্যাকড একটা আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং কাঠামোর মধ্যে সরকার পরিচালনার চেষ্টা করেন, যে কারণেই আপনি দেখতে পাচ্ছেন যে এভরিডে নিত্য নতুন ঘটনা। যে কম্পোনেন্টটা একটা যোগ করা দরকার, সেটা হলো এই গভর্নমেন্ট একটা ক্যারিসমা লাগতো, যে প্রথম দিনে এসে 600 ক্যান্টনমেন্ট থেকে হাওয়া হয়ে যাবেন, অ্যারেস্ট হয়ে যাবে, তারপরে 2-3টা রায় হয়ে যাবে। এরপরে আপনি কি হয় যে আমরা অপরাধ দমন কীভাবে করি, আপনি এক্সাম্পল সেট করতে হয়। এখন পর্যন্ত একটা এক্সাম্পলও সেট করতে পারেনি আমাদের পুলিশ বা বিচার বিভাগ, যে এই পানিশমেন্টটা হলো, এই মেজর কাউকে অ্যারেস্ট করা হয়েছে বা মেজর কোনো ইনসিডেন্স হয়েছে, তখন ডেটারেন্ট হিসেবে সেটা কাজ করে। সেটা কিন্তু হচ্ছে না। ওভারঅল আমি সরকারের প্রচেষ্টা নিয়ে কথা বলছি না, কিন্তু এটা এক ধরনের ব্যর্থতা বলতে হবে। হচ্ছে না। আবার আমরা এটাও দেখছি 21শে আগস্ট গ্রেনেড হামলায় সবাই খালাস, এরকম কিছু ইনসিডেন্ট তো আমরা দেখতে পেলাম যে খালাস। ওইটার সাথে অনেক আমি এই ঘটনাগুলোকে মেলাতে চাই না, কারণ ওটাতে আবার অনেক প্রশ্ন থাকতে পারে, পলিটিক্যাল এলিমেন্ট থাকতে পারে। 10 ট্রাক মামলার কথা যেটা আপনি বলছেন না, কিন্তু তার খালাস হোক বা খালাস না হোক, আমার কথা হচ্ছে যে ওটার কিন্তু একটা সলিউশন হতে হবে। তাহলে এখন তদন্ত করে দেখতে হবে যদি যারা জরুরি কোনটা ছিল, এইসব বিচার থেকে তাড়াতাড়ি খালাস করে দেওয়া না, এই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি, যে কারণে আসলে এই ফ্রেজাইল সিচুয়েশন, এইটা ঠিক করা। দুটোই যদি অন্যায় হয়ে থাকে, 10টা অস্ত্র মামলা যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছিল, সাজা ভোগ করেছে, তাদেরকে রিলিভ করা জরুরি।
বিডিআর এর কেসেও সেম, তাদেরকে রিলিভ করা জরুরি। কিন্তু একই সাথে কোনটা কম কোনটা বেশি ওই আলোচনায় আমি যাব না, কিন্তু একই সাথে শক্ত হস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু দমন করা উচিত ছিল, বা ব্যবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা উচিত ছিল। এটা এই প্রসঙ্গে আমি যদি একটু বলি, যেটা দেখেন আজকে আমাদের পত্রিকায় একটা ফার্স্ট পেজে একটা রিপোর্ট ছিল যে ইয়ামিন, যাকে পুলিশের এপিসি থেকে ফেলে হত্যা করা হয়েছিল, এই সরকারের আমলে এসে পুলিশ তাকে সন্ত্রাসী বলে রিপোর্ট দিয়েছে। পুলিশ রিপোর্টে বলা হয়েছে সে সন্ত্রাসী, এবং এই রিপোর্টটা কিন্তু হাসিনা থাকা অবস্থায় না, এই রিপোর্টটা কিন্তু এই অতি সম্প্রতি দেওয়া হয়েছে, যেখানে পুলিশ তাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে। তো যে পুলিশে এখন এই পর্যায়ে, যদিও আজকে সরকার ব্যবস্থা নিয়েছে, প্রসিকিউশন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে বলছে যে জুলাই গণহত্যার আসামি ধরতে পুলিশের গড়িমসি আছে। তো না, এটা তো গড়িমসি তো সবাই জানে, প্রসিকিউশনও বলার দরকার নেই। তো আমি বলছি যে এখনও এই পুলিশ অফিসাররা, এই পুলিশ সদস্যরাই পুলিশ বাহিনীতে রয়ে গেছে। একইভাবে বিচার বিভাগে বলেন, আমরা অনেক দেখলাম 56 জন বিচারপতির তালিকা দেখলাম, অ্যাপিলেট ডিভিশনের কয়েকজনকে কেবল বাদ দেওয়া হয়েছিল, আর বাকিরা তো সবাই বহাল তবিয়তে আছে। কয়েকজনকে ছুটিতে পাঠানো হয়েছে, এর মধ্যে একজন রিজাইন করেছেন, শাহেদ নুরুদ্দিন। তো এইরকম প্রশাসনে এই কয়েকদিন ধরে রিপোর্ট হচ্ছিল বারবার যে প্রশাসনে আমলারা শীর্ষ পর্যায়ে, বিভিন্ন পর্যায়ে ওই আগের সরকারের লোকজনই বহাল তবিয়তে এবং দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছেন। আমার এই প্রশ্নটা বারবারই জাগে, কেন অন্তর্বর্তীকালীন সরকার এই চিহ্নিত যারা সন্ত্রাসী, চিহ্নিত যারা দুর্নীতিবাজ, এদের কয়েকজনকে, হাসিনা সরকারের মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে গ্রেফতার করা ছাড়া, এর বাইরে যেটা মামুন বলছিলেন, ডক্টর মামুন যেটা বলছিলেন যে তারা নজির সৃষ্টি করতে পারেনি, তারা একটা মেসেজ দিতে পারেনি যে আমরা এটা শক্তভাবে এটা দমন করতে পারি। আমরা শুরুতেই যে কথাটি আমরা বারবার বলি, এই যে 100 শতাধিক আওয়ামী লীগের চিহ্নিত এবং শীর্ষ পর্যায়ে সন্ত্রাসী, দুর্নীতিবাজ, গুম খুনে জড়িত ব্যক্তিরা আশ্রয় নিল ক্যান্টনমেন্টের ভিতরে, তারা আবার সুরসুর করে হেঁটে বেরিয়ে গেল। এই প্রশ্নটা কিন্তু জাতির মনে থেকে যাবে যে কারা তাদেরকে বেরিয়ে যাওয়ার এই সুযোগ করে দিল, কারণ তারা চিহ্নিত সন্ত্রাসী, সেটা পুলিশ বাহিনীর হোক। এই প্রশ্নটা হয় না যে প্রশ্নটা যেরকম 10 ট্রাক থেকে সবাই খালাস, তারপরে 21শে আগস্ট গ্যাংস থেকে সবাই খালাস, তাহলে এইখানে মূল দোষী কারা? এই প্রশ্ন অবশ্যই এটা জাগে, অবশ্যই এটা জাগে। তার অর্থটা হলো কি, আপনি যে প্রসঙ্গ বললেন, তার অর্থটা হলো যে এখানে এক ধরনের একটা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। কেউ না কেউ তো অপরাধ করছে, এখন নিরপরাধ যারা তারা খালাস পেতে পারে, কিন্তু কেউ না কেউ তো অপরাধ করছে, সেটা 5 জন হতে পারে, 7 জন হতে পারে, কিংবা অন্য কেউ হতে পারে। তো এইভাবে আসলে এটাকেও যেমন বিতর্কিত করে দেওয়া হচ্ছে, এইভাবে করে। আবার আমি যেটা বললাম যে এই আন্দোলনে জড়িতদেরকেও বিতর্কিত করা হচ্ছে, এবং কারা করছে, কিভাবে করছে, কারণ তারাই প্রশাসনে আছে। সরকারের উচিত ছিল শুরু থেকেই, যেটা ডক্টর মামুন বলছেন, আমি বারবার ওনাকে রেফার করছি, যে সরকারের উচিত ছিল এগুলোতে নজির সৃষ্টি করা। তারা, আমি প্রেস সেক্রেটারি, সরকারের যে চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারির সাথে দীর্ঘ সময় কথা বলছিলাম সম্প্রতি একটা অনুষ্ঠানে, ঘণ্টাখানেক। তো ওনার কাছে এই প্রশ্নগুলো আমি নিজেই করেছিলাম। উনি বলছেন যে আপনারা আমাদের ভালো জিনিসগুলো দেখছেন না। অবশ্যই আমরা ভালো জিনিসগুলো দেখছি, এটা একটা অনেকটা রুটিন ওয়ার্কের মতো। রুটিন ওয়ার্কের বাইরেও যে কাজ আপনাদের, অবশ্যই তাদের প্রচুর কাজ, একদিকে সংস্কারের কাজ, একদিকে আগের অপরাধীদের বিচারের কাজ। এই দুটো তো বড় কাজ, যে সংস্কার করতে হবে, আবার অপরাধীদের বিচার করতে হবে, আবার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আপনি যে 2-3টা মামলার কথা উল্লেখ করলেন, সেগুলোর ব্যাপারেও বিচার বিভাগ ব্যবস্থা নিচ্ছে। তো একইভাবে নির্বাচনের বিষয় আছে, আবার রাজনৈতিক দলগুলোর সাথে তাদের বোঝাপড়ার বিষয় আছে। এইটা করতে গিয়ে তারা অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে, আপনাকে থামানোর জন্য দুঃখিত, একটা জিনিস জাস্ট ওনাকে কমপ্লিমেন্ট করি আপনার আলোচনাটাতে। সরি জাদ ভাই, দেখেন ট্রাম্প ক্ষমতা গ্রহণ করলো, ও যে কাজগুলো করছে, 200 বিল প্রথম দিনে সাইন করছে বা অভিবাসী তাড়াচ্ছে, সেটা কতটুকু গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য না সেটা প্রশ্ন আছে, কিন্তু সেটা মেসেজ কিন্তু দিয়েছে যে এইভাবে আমি কি করব, আমার পলিসিটা কি হবে, আমি কিভাবে চালাবো, এটা মেসেজটা দিতে পারে না, এটা ওইভাবে সঠিকভাবে দিতে পারে না, যায় না। এবং 600 থেকে যে শুরু হতো, কেন দিতে পারলো না, আমরা বিরতির পরে এসে শুনবো কেন দিতে পারলো না। অনেক ক্যান্টনমেন্টের 600 ছিল, 600 কে পুলিশে হ্যান্ডওভার করা হয়েছে। প্রিয় দর্শক, আর স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আর স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ স্টুডিওতে আছেন জাহিদ চৌধুরী এবং ডাক্তার আব্দুল্লাহ আল মামুন।
জাহিদ চৌধুরী, যেটা বিরতির আগে ডাক্তার আব্দুল্লাহ আল মামুন বলছিলেন, ট্রাম্প যেরকম ক্ষমতায় এসে 200টা বিল সাইন করে একটা মেসেজ দিয়েছেন, ইন্টারিম গভর্নমেন্ট সেই মেসেজটি দিতে পারলেন না, কেন পারলো না? এই প্রশ্নটি আমি বারবার সরকারের কাছে, সরকারের যারা মুখপত্র আছেন তাদের কাছে বারবার এটা করছি, কিন্তু সেই রকম উত্তর আমি পাইনি যে কেন ওনারা এটা দিতে পারলেন না। তো এখানে একটা বিষয় হতে পারে, যেটা হলো যে শেখ হাসিনা বিদায় নিয়েছেন, পালিয়ে গেছেন ভারতে, কিন্তু তার যারা দূষর তারা গত 15-16 বছরে যে জিনিসটি তারা করেছে, সর্বত্র এমন পর্যায়ে দলীয়করণ করা হয়েছে যে আপনি কাদেরকে নিয়ে চলবেন, মানে আপনি 1 স্তর 2 স্তর 3 স্তর এরকম যদি সর্বনিম্ন যে সহকারী সচিব আছে তাকেও দিয়ে যদি চালানো যান, কিংবা সামরিক বাহিনীর ক্ষেত্রেও কম বেশি এটা প্রযোজ্য, কিংবা বিচার বিভাগের ক্ষেত্রে প্রযোজ্য, যে এমন পর্যায়ে এগুলো দলীয়করণ করা হয়েছে যে তাদেরকে নিয়ে কিন্তু এই সরকার দায়িত্ব নিয়েছে এবং এখন পর্যন্ত কম বেশি এটাই করে যাচ্ছে। হয়তো কিছু লোককে রিটায়ারমেন্ট থেকে নিয়ে আসা হয়েছে, কিছু কমিশন করা হয়েছে, কিছু শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে, আন্দোলনের সক্রিয় যারা ছিল তাদেরকে কিছু কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে, সংস্কার কমিশনের, এগুলো করা হয়েছে। কিন্তু গভর্নমেন্ট যে মেশিনারিজ যারা মেইনলি ফাংশন করে, সেটা সামরিক বেসামরিক যাই, আমলাতন্ত্র, পুলিশ প্রশাসন যাই বলেন না কেন, তাদেরকে নিয়েই কিন্তু সরকারকে কাজ করতে হয়েছে। আমি যেটা বলেছিলাম যে আপনাদের কেন ধরতে পারলেন না, এই যে 600 শতাধিক লোক চলে গেল, এবং শুধু তাই নয়, এর পরেও যারা, আচ্ছা, এই 6 শতাধিক লোক নিয়ে একটা প্রশ্ন করি। জাহিদ চৌধুরী, এই 6 শতাধিক যখন ক্যান্টনমেন্টে ছিল তখন ছাত্ররা কেন গেলেন না ওইখানে? অনেক ইস্যুই একসাথে অনেক বিষয় হয়তো ছিল ছাত্রদের সামনে, তখন তার চেয়ে গুরুত্বপূর্ণ কেন বিষয় গেল না? এবং এটা হয়তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই জিনিসটা একটা প্ল্যানের অংশ ছিল হয়তো, বা তাদেরকে আশ্রয় দেওয়া এবং তাদেরকে আবার ছেড়ে দেওয়া, হয়তো বা এটা এক ধরনের অলিখিত একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল হয়তো বা, আই ডোন্ট নো, তারা এটা সঠিক আনসার দিতে পারবেন। সরকারের পক্ষ থেকে এটার কিন্তু সঠিক উত্তর আমি পাইনি, আমি সরাসরি প্রশ্ন করে এটার উত্তর পাইনি। তারা বলেছেন যে এটা থেকে সশস্ত্র বাহিনী থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, এর বাইরে আমাদের আর কিছু বলার নেই, তারা এই ডিটেলস এটা বলেছেন। কিন্তু এই প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে বারবার আসবে। শুধু তাই নয়, আমার মনে হয় যে আমরা মিডিয়ার যারা আছি তাদেরও একটা দায়িত্ব যে কারা এই সশস্ত্র লোক, এই তালিকাটা জাতি দেখতে চায়, জানতে চায় যে কারা এইভাবে আশ্রয় নিয়েছিলেন এবং আবার তারা কোনো ধরনের বিনা বাধায় তারা আবার মুক্ত হয়ে গেলেন, এবং মুক্ত হয়ে তার বড় একটা অংশ দেশের বাইরে পালিয়েও গেলেন। এর মধ্যে কেউ কেউ বিমানেও গেছেন, কেউ বর্ডার ক্রস করে গেছেন, বিভিন্নভাবে তারা চলে গেছেন, এবং একটা বড় অংশ এখনও দেশের ভিতরেই আত্মগোপন করে আছেন। এটা একটা বড় জিনিস। শুধু তাই নয়, এর বাইরে আমি বারবার যে কথাটি বলছি যে দেখেন 3টি নির্বাচন, যেটা 14 নির্বাচন বিনা ভোটের নির্বাচন, যেটা 153 সিটে বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছিলেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যরা, অন্য সব বড় রাজনৈতিক দল এটা বর্জন করেছিল। 18 নির্বাচনটা বিভিন্নভাবে ফন্দি ফিকির করে, সংলাপের নামে প্রহসন নাটক করে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিরোধী দলের মোর্চা গঠন করে নেওয়া হয়েছিল, কিন্তু দেখা গেল মানে মেরে পিটে 50 জন প্রার্থীকে হাসপাতালে পাঠিয়ে দিয়ে আগের রাত্রেই ব্যালট বাক্স ভরে দিয়ে রাতের ভোট করে ফেলা হলো। আর এবার করা হলো যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ডামি প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিয়ে আমি আর ডামির নির্বাচন হলো। যে এই সমস্ত নির্বাচনে এখন তো অনেকে আওয়ামী লীগকে চায় না, না, এই সমস্ত নির্বাচনে যারা শেখ হাসিনার এবং নির্বাচন কমিশনের সাথে ছিলেন তারা তো বহাল তবিয়তে এখনও রয়ে গেছেন, তাদের তো বিচার করা হল না, তাদেরকেও তো গ্রেফতার করা হল না, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগগুলা যেগুলা পাবলিকের মুখে মুখে আছে, এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে অনেকে সাক্ষী আছেন, তারাও কিন্তু বলতে পারে। তো এই কারণেই হয়তো আমার মনে হয় যে তারা ওই রকম একটা পরিবেশ পাননি যেটা ট্রাম্প পেরেছেন, কারণ ট্রাম্পের একটা দল আছে, তার সাপোর্টেড আমলা গ্রুপ আছে, তার সাপোর্টেড সব কিছু আছে, এটা রেডি ছিল, প্রস্তুত ছিল, তারা তাৎক্ষণিকভাবে একটা মেসেজ দিতে পারছে। কিন্তু এই সরকার এই অবস্থায় ছিল না, তারা তুলনামূলকভাবে দুর্বল সরকার ছিল, শুধুমাত্র মানুষের আব্দুল্লাহ মামুন যেটা জাহিদ চৌধুরী বলছিলেন অলিখিত আন্ডারস্ট্যান্ডিং হলেও হতে পারে না। আমার ব্যক্তিগত মতামত যেটা খোলাখুলি বলে, উচিত ছিল যে এদেরকে পুলিশের হাতে সুপর্দ করা। ওটা কিন্তু ওটা যখন লিক আউট হলো এবং যারা এই দীর্ঘদিন ফ্যাসিজমকে প্রথিত করেছে, টিকিয়ে রেখেছে, বেনিফিশিয়ারি, এরা কিন্তু সেই গ্রুপটা, নাহলে তো তারা ক্যান্টনমেন্টে আশ্রয় গ্রহণ করতে পারে। সবচেয়ে আতঙ্কিত গ্রুপ ধরে নেওয়া যায়, এই গ্রুপটাই সবচেয়ে করাপ্টেড, এই গ্রুপটাই শেখ হাসিনার ডানে বামে সামনে পেছনে ছিল। এইটা আমার মনে হয় যে কিছুটা আমি জাহিদ ভাইয়ের সাথে একমত যে এটা আসলে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের পার্ট। কিন্তু আরেকটা জায়গা হচ্ছে যে
তখনকার যে সিচুয়েশনটা ছিল, আমাদের হাতে সময় বেশি নেই। আরেকটু ছোট প্রশ্ন আপনাকে আমি বলি, জাহিদ চৌধুরীর সেটা বোধহয় favorable ছিল না। 3টা ইলেকশনের কথা প্রশ্নবিদ্ধ বললেন, আমার প্রশ্ন ছোট করে আপনি উত্তর দেবেন, হাতে সময় নাই। সামনের নির্বাচন আওয়ামী লীগ ছাড়া কি প্রশ্নবিদ্ধ হবে কি হবে না? না, এটার প্রেক্ষিতে ভিন্ন। আওয়ামী লীগের স্ট্রেট উত্তর দেওয়া সম্ভব না অনেক, কারণ ব্যক্তিগতভাবে আমি চাই যে আওয়ামী লীগ বিচার প্রক্রিয়ার মাধ্যমে যাওয়ার পরে সিদ্ধান্ত হোক যে তারা ইলেকশনে যাবে কিনা বা কারা ইলেকশনে আওয়ামী লীগে যাবে। কিন্তু এই চেহারার আওয়ামী লীগ ইলেকশনে আমার মনে হয় যে, যদি আমার ব্যক্তিগত মতামত ভিন্ন একাডেমিক হিসেবে, বা সাধারণ মানুষও কতটুকু মেনে নেবে যে সরাসরি কোনো বিচার প্রক্রিয়া পার না করেই, অ্যারেস্টগুলো না হয়ে, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফেস না করে আওয়ামী লীগ ইলেকশনে, এটা আমার মনে হয় যে মানুষ এই মুহূর্তে অন্তত মেনে নেবে না। জাহিদ চৌধুরী ছোট করে আপনি এটার ব্যাপারে দেখেন, আওয়ামী লীগের তো এখন পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই। তারা কি এমনই একটা দেউলিয়া দল হয়ে গেল যে একটি এইরকম ইয়ের পরে তাদের মধ্য থেকে দাঁড়িয়ে 5টা সৎ লোক, সাহসী লোক, তারা বলতে পারতো যে আমরা আওয়ামী লীগ করি। আওয়ামী লীগ তো রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হয়নি, কিংবা আওয়ামী লীগ দেখলেই কাউকে অ্যারেস্ট করে নিয়ে আসা হচ্ছে না, নাইলে সারা সব জায়গায় থাকতো না। মানে তারা এত বেশি করাপশন করেছে, এত বেশি গুম খুনে, এবং আপনি 2000 লোক হত্যা করবেন, মোরালিটি থাকবে না জায়েদ ভাই, আপনি দাঁড়াতে পারবেন না তো। সেটাই, নৈতিক অবস্থান থেকেই তারা এত দুর্বল হয়ে গেছে। তাদেরকে নির্বাচনে আসতে দিলেও আমার মনে হয় না যে আগামী নির্বাচনে তারা কোনো সুবিধা করতে পারবে। ধন্যবাদ জাহিদ চৌধুরী, ধন্যবাদ আব্দুল্লাহ আল মামুন। প্রিয় দর্শক, এই ছিল আর স্টিল নির্মিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।